আমার মিন্টুর কি হইব। এই কথা বলতে বলতে আমার মা স্ট্রোক করে, আমি ফোনে শুনতেছি কিন্তু আমি আসতে পারতেছি না সেখান থেকে। আমার মায়ের দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গিয়েছে। সৃষ্টিকর্তার উপর ধারণা রাখুন, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ্য করে শুকরিয়া আদায় করে এটিএন বাংলার 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। একজন এগিয়ে যাওয়া ব্যক্তির জীবনের গল্প সত্যি চমকপ্রদ। কঠোর দায়িত্ব পালনের মধ্য দিয়ে একজন কর্মঠ ব্যক্তিত্ব নিজেকে শুরু থেকে শীর্ষে নিয়ে যেতে সক্ষম হন। তাদের সফলতার প্রতিটি স্তর, প্রতিটি চ্যালেঞ্জ যেন রূপকথার গল্পের মতো। সততার মোড়কে একজন সফল ব্যক্তি হতে পারেন সম্মানীয়, অনুকরণীয়। এর মধ্য থেকেই নিজেকে গড়ে তুলতে পারেন একজন নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্ব হিসেবে। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতিটি পর্বে একজন স্বপ্নবান, দেশপ্রেমী, উদ্বুদ্ধ ব্যক্তিত্বের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। চলুন দর্শক, দেখে আসি আজকের অতিথির সাক্ষাৎকারটি। প্রিয় দর্শক, এটিএন বাংলার 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে আজ এমন একজন রাজনীতিবিদের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং সেই ব্যক্তিটিকেও হাজির করেছি যার কথা শুনলে নিশ্চয়ই আপনাদের হৃদয়ে রক্তক্ষরণ না হোক, চোখে পানি আসবে। আসুন, আমাদের আজকের অতিথি সাইদ হাসান মিন্টু, তার মুখ থেকেই শুনি কি হয়েছে 17 বছর তার সাথে। সাইদ হাসান মিন্টু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এটিএন বাংলা 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে রাজনীতিবিদদের জেল জীবনী শোনার জন্য এটিএন বাংলাকে ধন্যবাদ এবং আমার জেল জীবনী শোনার জন্য ইমরান চৌধুরী আপনাকে ধন্যবাদ জানাই। সাইদ হাসান মিন্টু ভাই, আমরা জানতে চাচ্ছি বিএনপির রাজনীতিতে কিভাবে আসা? আমি তো এরশাদের সময় থেকে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর সাথে থাকতাম। আনুষ্ঠানিকভাবে 93-তে আমরা ছাত্রদল কমিটি করি। অত্র ওয়ার্ড তখন ছিল 28 নং ওয়ার্ড। এই ওয়ার্ডের আমি সেক্রেটারি, ছাত্রদলের সেক্রেটারি হিসেবে আমি রাজনীতিতে হাতে খড়ি আমার। সেখান থেকে আমার পথ চলা আজ অবধি আমার রাজনীতিতে কোনো অ্যাবসেন্স নাই, জেল জীবন ছাড়া। কোন কোন জায়গাতে দায়িত্ব পালন করেছেন, সর্বশেষ কোথায় রয়েছেন? ওয়ার্ড রাজনীতিতে প্রথমে আমি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পাই, পরবর্তীতে সভাপতি হই। থানা ছাত্রদলের প্রথম যুগ্ম সম্পাদক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, পরবর্তীতে সাধারণ সম্পাদক এবং তার পরবর্তীতে থানার সভাপতি হই। যখন একক মহানগর ছিল, ঢাকা মহানগর ছাত্রদল একক, সাইফুল আলম নীরব এবং নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর কমিটি, ওই কমিটির আমি সর্বকনিষ্ঠ মেম্বার হই। পরবর্তীতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যখন কমিটি হয় আমি জয়েন্ট সেক্রেটারি হই, পরবর্তীতে সহসভাপতি হই এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে আমি আমার রাজনীতি জীবনে দায়িত্ব পালন করেছি। বৃহত্তর লালবাগ থানা যুবদলের সভাপতি নির্বাচিত হই। আমি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের মেম্বার হই, পরবর্তীতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং তারপরের কমিটিতে একই দায়িত্ব পালন করি। তার পরবর্তী কমিটিতে আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হই এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত আহ্বায়ক হই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুবদল কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি বিভিন্ন জেলায়। বিগত 17 বছরে কেমন ছিলেন? কি হয়েছে আপনার সাথে, কি হয়েছে আপনার পরিবারের সাথে, কেমন ছিল আপনার অর্থনৈতিক অবস্থা? এই 17 বছরে প্রায় শতাধিক মামলার দায়ভার আমাকে বহন করতে হয়েছে। অনেকবার গ্রেপ্তার হই, তার মধ্যে 5 বারের বেশি আমি জেল খেটেছি 750 দিনের মতো। 2024-এ ফ্যাসিস্ট সরকারের অবৈধ নির্বাচন বয়কটের ডাক দিয়েছিলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই ডাকে সাড়া দিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং আমাদের লালবাগ জোনে যে আমাদেরকে আন্দোলনের দায়িত্ব দিয়েছিল ঢাকা মেডিকেলের সামনে, আমরা সেই নির্বাচন বয়কটের আন্দোলনে যখন আমরা রাজপথে নেমেছিলাম, আমাদের উপর তখন ফ্যাসিস্ট সরকারের উপস্থিতিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের পেটোয়া বাহিনী আমাদের উপর নির্মমভাবে হামলা চালায়। সেই হামলায় আঘাত পেয়ে আমি আমার হাত ভাঙা পড়ে হাসপাতালেও ভর্তি হওয়া একটা টাফ বিষয় ছিল। আমাদের বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমাদের বন্ধু কাকন
উনি একজন ডাক্তার, উনার পরামর্শে আমরা কলাবাগানে একটি হাসপাতালে ভর্তি হই। তখন থেকেই আমাকে ডিবি তার নিগরানিতে নিয়ে নেয় এবং হাতের অপারেশন করে আমাকে 4 তলা থেকে যখন আমার রুমে নিয়ে আসছে, তখনই ডিবি এসে আমাদেরকে গ্রেপ্তার করে। তখন আমার সাথে আমার ওয়াইফ ছিল, আমার মেয়ে ছিল। ডিসি মশিরের সাথে তারা মোবাইলে কানেকশন করে ভিডিও কলে ওদেরকে অর্ডার দিল, যদি ও কথা না শুনে তাহলে ওর বউয়ার বাচ্চাকে 20,000 পিস ইয়াবা দিয়ে চালান করে দাও। এই কথা শোনার সাথে সাথে আমার স্ত্রী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ডিবি মশির বললো এটা তো মাত্র শুরু হয়েছে। পরবর্তীতে আমাকে 3 দিন হাসপাতালে গুম অবস্থায় রেখেছে, কাউকে কোনো যোগাযোগ করতে দেয়নি, ফোন ব্যবহার করতে দেয়নি। যেমন মাসুদ এবং বাসার আমাকে হাসপাতালে দেখতে গিয়েছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় নিয়ে আসার পর মাসুদের বাসায় তাদের যে ক্যামেরা আছে, ওই ক্যামেরার মাধ্যমে তারা এখানে এসে একটা নাটক সাজালো যে এখান থেকে এই ককটেলগুলো উদ্ধার হয়েছে। ডিবির যে টিম আছে এই টিম দিয়ে তারা স্কট করে রেখেছে, ঠিক আছে, কোনো কাউকে কাছে আসতে দেয়নি। তারপরে জোর করে কিছু মানুষের সাক্ষাৎকার নিতে চাইছিল, তারা সাক্ষাৎকার দেয়নি। তারা বলছে আমরা এগুলো উদ্ধার করছি, তারা বলছে না আমরা বুঝি এগুলো নাটক। এইভাবে তারা আমাদেরকে এইরকম বোম মামলায় ফাঁসিয়েছে। 2017 সালে ঢাকা শরীফ মন্দিরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদাত বার্ষিকী আমাদের বিএনপির হিন্দুইজম যে আছে তারা এই অনুষ্ঠানটা করছে। সেখানে চিফ গেস্ট ছিলেন আমাদের বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল ইসলাম আলমগীরকে বিদায় দিলাম। বিদায় দেওয়ার পরপরই পুলিশ আমাকে চারদিকে ঘিরে ফেলে এবং আমাকে সেখান থেকে টেনে হিসেবে নিয়ে যায়। এরকম 2018 সালে যে অবৈধ নির্বাচন দিয়েছিল, এই অবৈধ নির্বাচনের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। নির্বাচনের আগের দিন আমি এলাকায় ঢুকছি, আমার এক বন্ধুর বাসায় ছিলাম, সেখান থেকে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং নির্বাচনের দিন আমাকে জেলে পাঠানো হয়েছে। লালবাগ জোনের ডিবিডিসি মশিউর রহমান আমাকে তার রুমে ডেকে নিয়ে যায়। যাওয়ার পর আমাকে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে বলে এবং আমাদের দলীয় নেতাদের বিরুদ্ধে রাজি না হওয়ার কারণে তার ল্যাপটপে দেখালো। ল্যাপটপের মধ্যে আমাদের দলের বিএনপির কিছু জীবিত মানুষ, ওর পরবর্তী ছবিটা সে মৃত, এইরকম কিছু ছবি দেখালো। আমাকে বলল যে এগুলো কিন্তু আমি নিজের হাতে ক্রস দিয়েছি। যখন রাজি হই না, সে পিস্তল থেকে বুলেট বের করে আমাদের উপর নিক্ষেপ করেছে। আমার হাত এইভাবে ধরে, ভাঙা হাত এভাবে মুচড় দিয়ে বলে, মিন্টু সাহেব কথা বলেন না কেন? তখন আমার হাত একটা এরকম টেলিফোনের মতো, বুঝছেন, ওইখানে নিল, ওইটার মধ্যে কারেন্টটা শর্ট ছিল। এই করতে করতে আমি অজ্ঞান হয়ে গেলাম গা। আমার হাতের মধ্যে আপনার সুই ঢুকেছে, প্লাস দেওয়া টানাটানি করছে, মানে প্রতিটা আঙ্গুলে আঘাত করছিল, কিন্তু একটা আঙ্গুল আমার ড্যামেজ হয়ে গেছে। এই আঙ্গুলটা আমার ড্যামেজ হয়েছে, এই নখটা আমার ঠিক হচ্ছে। আমি অনেক ডাক্তার দেখেছি, বলছে যে এটা আপনার আঙ্গুলটা অপারেশন করতে হবে। আঙ্গুল কি ফেলে দিতে হয় কিনা এই বইতে আমি আর অপারেশনে যাইনি। এইরকম নির্যাতন 17 বছরই আমাদের উপর হয়েছে এবং আমাদের পরিবারের উপর হয়েছে। অর্থনৈতিকভাবে আমরা চরম ক্ষতিগ্রস্ত। আমি একজন প্লাস্টিক ব্যবসায়ী ছিলাম, আমার রিসাইকেলিং মেশিন ছিল, ফ্যাক্টরি ছিল, আমার একটা গার্মেন্টস ফ্যাক্টরি ছিল, লোকাল গার্মেন্টস, শার্ট তৈরি করতাম। আন্দোলন সংগ্রামের কারণে দেখাশোনা করতে পারিনি, এই কারণে আমার 2টা ফ্যাক্টরি ধ্বংস হয়ে গেছে। পরবর্তীতে প্রত্যেক কিছু সম্পত্তি আমার ভাই বোনরা আমাকে যতটুকু পাবো তার চেয়ে আমাকে বেশি দিয়েছে। এই কারণে দিয়েছে, জানে যে আমি ব্যবসা করতে পারতেছি না এবং রাজনীতি করি, চলতে হবে। পরিশেষে যখন দেখি চলার কোনো ওয়ে নেই, রাস্তা নেই, তখন আমার এই সবুজবাগ থানার দক্ষিণ গায়ে আমাদের পৈতৃক সম্পত্তি ছিল, ওখান থেকে আমি প্রায় 7 কাঠা জমি বিক্রি করেছি পর্যায়ক্রমে। এবং এখানে যে বাড়িতে আমি বসবাস করি 30 নম্বর ওয়ার্ডে, এটা আমার বাবার দেওয়া বাড়ি, পৈতৃক বাড়ি। এই বাড়িতেও আমি 2টা ফ্ল্যাট বিক্রি করেছি। এই সম্পদ বিক্রি করে এইগুলো দিয়ে আমরা পুলিশকে রিমান্ডে দিয়েছি, আমরা কোর্টে দিয়েছি, আমরা জেলখানায় দিয়েছি। সমস্ত সম্পদই তো আমাদের কোর্ট কাছারি, পুলিশ, থানা পুলিশের মধ্যেই আমাদের চলে গিয়েছে। এইভাবে আমরা জীবনটা বাঁচিয়ে রেখেছি। কিন্তু এমন কিছু ঘটনা আছে যে ঘটনা আমার জীবনে আর পুনর্বার আসবে না, আর জীবনে আমি ভুলতে পারবো না। আমরা তো কন্টিনিউ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। এই আন্দোলন সংগ্রামে আপনারা দেখেছেন এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট, আমাদের ইলিয়াস আলী বলেন, আমাদের নাসিরুদ্দিন আহমেদ পিন্টু বলেন, আরো অনেক নেতাকে তারা গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। যখন ইলিয়াস আলীকে গুম করা হলো, তার কয়েকদিনের মধ্যে ইলিয়াস আলীকে উদ্ধারের জন্য বিএনপির পক্ষ থেকে একটা হরতালের ডাক দেওয়া হয়েছিল। 1 দিনের হরতাল দিয়েছিল, পরবর্তী সেটা বর্ধিত করে 2 দিন হরতাল করেছে। এই 2 দিনের হরতাল আমরা করলাম। আমার সাথে অনেক সহযোদ্ধা ছিল। আমাকে বললো, মিন্টু ভাই এখন যদি বাসায় যান তো পুলিশ তো গ্রেপ্তার করতে পারে, অ্যারেস্ট করতে পারে পুলিশ, তো এখন চলেন আমরা অন্য জায়গায় চলে যাই।
কোথায় যাব? তো ওর একটা বাসা ছিল গাজীপুর চন্দা, চলেন ওইখানে আমার একটা বাসা আছে, ওইখানে চলে যাই। তা আমরা চন্দা চলে গেলাম। ওইখানে পৌঁছতে রাত্রে প্রায় 10টা সাড়ে 10টা বাজছে। ওখানে আমাদের জন্য খাবার তৈরি করা হইতেছিল। তো এই সময় আমি আমার বাসায় ফোন দিলাম, আমার ওয়াইফকে ফোন দিয়ে তাদের যোগ জিজ্ঞাসা করলাম, কে কি অবস্থা, কেমন আছো, ঠিক আছে, মা কি করে? বললো, মা তো ওই যে ইলিয়াস আলীর খবর দেখাচ্ছে টিভিতে, গুম হয়ে গেছে, ইলিয়াস আলীর খবর দেখতেছে আর আপনার কথা বলতেছে, হাউতাস করতেছে যে আমার ছেলেটার কি হইব, মিন্টুর কি হইব, ওর তো আর কেউ নাই, ওর তো জমি বিক্রি করলো, ফ্ল্যাট বিক্রি করলো, ওর 3টা মেয়ে সন্তান, আমার মিন্টুর কি হইব। এই কথা বলতে বলতে আমার মা স্ট্রোক করে, আমি ফোনে শুনতেছি কিন্তু আমি আসতে পারতেছি না সেখান থেকে। পরে অনেক কষ্ট করে আমরা রাত্রে আসি, কিন্তু ততক্ষণে আমার মায়ের দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গিয়েছে। তা আমার মনের মধ্যে একটা আমি অনুতপ্ত এই কারণে যে আমার আজকে এই রাজনীতি করতে গিয়ে, আমি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমার মা আমার জন্য চিন্তা করেছে, এই চিন্তার কারণে মারা গেছে। পক্ষে আমি তো আমার এই মার মৃত্যুর জন্য দায়ী। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমার মাকে বেহেশত নসিব করে। এরকম আমার মতো আরও হাজারো বিএনপির নেতাকর্মী, কেউ মা হারিয়েছে, কেউ বাপ হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে, কেউ স্ত্রী হারিয়েছে। আমরা এই ফ্যাসিস্ট আমলে যত জুলুম নির্যাতনের শিকার আমরা হয়েছি, সকল অত্যাচার নির্যাতনের বিচার আমরা চাই। যাই হয়েছে, আমার মা মারা গিয়েছে, আমার সম্পদের ক্ষতি হয়েছে, জেল খেটেছি, অত্যাচারিত হয়েছি, এই সমস্ত বেদনা ভুলে যাই যখন দেখি মা সমতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট মামলায় প্রতিদিনই এই ফ্যাসিস্ট সরকার কোর্টে হাজির করেছে এবং প্রহসনের মিথ্যা রায় দিয়ে তাকে কারান্তরীণ করেছে। নির্যাতন, দুঃখ, বেদনার কথা ভুলে যাই, হাসি মুখে সব কিছু বরণ করে নিয়ে এই দলকে এগিয়ে নিয়ে যেতে চাই। প্রকৃত শহীদ জিয়ার সৈনিকরা কখনো অন্যের সাথে আপোষ করে না। 96-এর নির্বাচনে হাজী সেলিম তার পক্ষে আমাকে কাজ করার জন্য বলেছিল, কিন্তু আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমি বিএনপির পক্ষে কাজ করেছি। তখনকার যে আমাদের কেন্দ্রের ছিল তার পক্ষে কাজ করেছি। পরবর্তীতে সেই আক্রোশে নির্বাচনে সে জয়ী হয়ে এমপি হয়ে সে আমার উপরে হামলা চালায়। সেই হামলার পরিপ্রেক্ষিতে সাবেক এই আসনের এমপি এবং মন্ত্রী মীর শওকত আলী এবং আমার নেতা মরহুম নাসির আহমেদ পিন্টুর সাহস দিয়েছে আমাকে। সেই সাহসেই আমি তৎকালীন এমপির বিরুদ্ধে আমি মামলা করেছি, যেটা বাংলাদেশে সেটাই ছিল আওয়ামী লীগের কোনো এমপির বিরুদ্ধে আমার প্রথম মামলা। এবং পরবর্তীতে আমি তার বিরুদ্ধে মামলা করেছি যে হাজী সেলিম লালবাগের সব মানুষ আতঙ্কে থাকতো, আমি মিন্টু তার বিরুদ্ধে মামলা করে মানুষের সে আতঙ্ক কাটিয়ে ওঠার জন্য আমি সহযোগিতা করি। শুধু একটি মামলা নয়, পরবর্তীতে তার বিরুদ্ধে আমি আরও একটি মামলা করেছি যার ডকুমেন্টস আছে। এবং আমাদের তৎকালীন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুল হক মিলন এবং সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন আলম, ওনারা বিবৃতি দিয়েছেন। ডাকসুর সাবেক বিপি আমানুল্লাহ আমান ভাইও এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। রাজনৈতিক শুরু থেকেই রাজপথে আন্দোলনের পাশাপাশি আমি জনকল্যাণমূলক কাজ করে এসেছি। 1997 সনে ইসলামবাগে অগ্নিকাণ্ডে আমি সেখানে ত্রাণ দিয়েছি এবং দুস্থদের জন্য চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। রাজপথে বরাবরই আমরা আন্দোলনে ছিলাম। নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর সাথে আমরা আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে। যখন আমরা মহানগরের পদ পাই তখন মহাসচিব মির্জা ফখরুল সাহেবের সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করি। 2005 সনে আমি সম্মেলনের মাধ্যমে বৃহত্তর লালবাগ থানার সভাপতি নির্বাচিত হই। তৎকালীন কেন্দ্রীয় যুবদলের সভাপতি বরকতুল্লাহ বুলু ভাই, তিনি তখন এমপি এবং মন্ত্রী ছিলেন, তখন উনি ওনার বাসায় আমাদেরকে সম্বর্ধনা দেন। সাবেক ছাত্রনেতা মরহুম সফিউল বারী বাবু ভাইয়ের সাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং 2003 সালে উনি আমার ছাত্রদলের সম্মেলনকে উদ্বোধন করে দিয়েছেন। শহীদ
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে এইখানে আমার এলাকায় প্রতি বছরই প্রোগ্রাম করেছি এবং প্রতি বছরই আমাদের মরহুম নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসে আমার এই ত্রাণ কার্যক্রম উদ্বোধন করে দিয়ে গেছেন। বিভিন্ন ইস্যুতে প্রেস ক্লাবে আমরা সরকারের বিরুদ্ধে অনাস্থা এনে প্রোগ্রাম করেছি। আমাদের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম সাহেব আমাদের সাথে ছিলেন। 97-এ আমি যখন কারাগার থেকে মুক্ত হই তখন আমাদের সাবেক বিএনপির নেতা, মহানগরের নেতা মরহুম সাদেক হোসেন খোকা ভাই পার্টি অফিসে তাৎক্ষণিক সম্বর্ধনা দেন। 1998 সনে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য দেশনেত্রী বেগম খালেদা স্বয়ং নিজে উপস্থিত হন আমাদের এলাকায়। ছাত্রদলের সম্মেলন আজমল হুদা আমাদের গেস্ট ছিলেন, সেখানে উনি বক্তব্য রাখছেন। আমাদের বর্তমান ঢাকা 7 আসনের এমপি আলহাজ হামিদুর রহমান হামিদ ভাইয়ের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি যখন উনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি ছিলেন। আমাদের ঢাকা মহানগর দক্ষিণে যখন রফিকুল আলম মজনু এমপিকে সভাপতি করা হয় তখন তাকে সম্বর্ধনা দেওয়া হয়। সামাজিক অনুষ্ঠানে নাসিরুদ্দিন আহমেদ পিন্টু আমাকে পুরস্কৃত করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আওয়ামী লীগ হটাও দেশ বাঁচাও এই মার্চ ফর ডেমোক্রেসির যে প্রোগ্রাম দেওয়া হয়েছিল ঢাকার শহরের মধ্যে, তখন আওয়ামী লীগ সরকার ঢাকা শহরকে পুরো পুলিশি রাজ্যে কায়েম করেছিল। সেই পুলিশি রাজ্যকে ভঙ্গ করে আমরা রাজপথে মার্চ ফর ডেমোক্রেসি মিছিল করেছি। আজকের প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেতা জনাব তারেক রহমান বিদেশে নির্বাসনে থাকা অবস্থায় আমার মতো ক্ষুদ্র কর্মীকে ভুলে যাননি। উনি বিভিন্নভাবে আমাকে রাজনীতিতে উৎসাহিত করার জন্য আমার পরিবারের প্রতি খেয়াল রেখেছেন এবং ঈদের সময় উনি আমাকে ঈদ উপহার পাঠিয়েছেন এবং আমার যখন হাত ভেঙে যায় তখন হাসপাতালের সম্পূর্ণ ব্যয়ভার উনি গ্রহণ করেছেন এবং আমি যখন জেলখানায় গিয়েছি আমার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার ওয়াইফকে উনি ফোন কল করেছেন সে বিদেশ থেকে এবং তার সাথে প্রায় আধা ঘন্টার মতো কথা বলে তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিয়েছেন। আমি এবং আমার পরিবার বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ ছিলাম, কৃতজ্ঞ আছি এবং ভবিষ্যতে কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। নাসিরুদ্দিন আহমেদ পিন্টু জেলে থাকা সত্ত্বেও আমরা কিন্তু আন্দোলন সংগ্রামতে বিন্দুমাত্র বিচ্যুত হইনি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করেছি এবং তখন নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর ওয়াইফ আমাদের পাশে থাকতেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যখন আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেয়, সেই মামলার বিরুদ্ধে আমরা রাজপথে সোচ্চার ছিলাম এবং রাজপথে মিছিল মিটিং করেছি এবং আমাদের নেতা জেলে ছিল মরহুম নাসিরুদ্দিন পিন্টু, তার মুক্তির জন্য আমরা প্রতিনিয়ত সংগ্রাম আন্দোলন করে গিয়েছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।